সেনাপ্রধান কিন্তু ওনার কথা থেকে খুব একটা সরেন নাই। যে কথাটা বলেছিলেন উনি আজকে থেকে কয়েক মাস আগে, যে 18 মাস সময় না, আমার কথা হলো 18 মাসে যদি এটা ইলেকশন দিতে না পারে তারপর কি সেনাবাহিনী কি বলবে সেটা দেখার বিষয়। আমার দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে, কিন্তু দুইজনই ভারত বিরত আছে। এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয়। পন্থীদের কিছু বয়ান আছে, আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে, প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লিখছে। চীনপন্থীদের আরেক ধরনের বয়ান আছে, প্রত্যেকের বই আছে আলাদা আলাদা। এখন আপনি যদি যেগুলো একটা লাইনের বই পড়েন আপনি বুঝবেন না। এখন সমস্যাটা হচ্ছে কি, ওরা একটা লাইনে বই পড়ছে, ওইটাই খালি বলে এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ, বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফেলাই দাও, তারা বলার চেষ্টা করে। এটা হলো আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। ইদানিং তারা বলছে, অনেকে অনেক কিছু বলছে, আর দোষর ট্যাগ তো অনেক হচ্ছে, একবার এক একজনের দোষর হয়ে যাচ্ছি। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে আমি একজন চরিত্রহীন ব্যক্তি, তো সে বুঝতে পারছে না যে আমি কোন চরিত্রের কার দিকে আছি, সে নাকি বুঝতে পারে না। তো এই সমস্ত ভাবে যখন আওয়ামী লীগের পক্ষে আমার কোনো কথা যায় তখন বলে আওয়ামী লীগের দোষর, যখন বিএনপির পক্ষে যায় তখন বলে বিএনপির পাচাটা করতে হয়, এগুলো বলে টলে, যাক এগুলি বাদ দেন। তবে মূল যে কথাটা যে বলেন আপনি, যে এই সরকারের কাছে ওই লোকগুলো, তাদেরকে আপনি কি নামে অভিহিত করবেন আমি জানি না, ওই লোকগুলো আসলে আশকারা পাচ্ছে কিনা এই প্রশ্নের জবাব আমি স্পষ্ট ভাবে বলতে চাই যে হ্যাঁ পাচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি। শাহবাগে যে ঘটনাটা ঘটলো, ওই ঢাকা ইউনিভার্সিটির মেয়েটার তাকে যে এক ধরনের হেনস্থা করা হলো, এক ভদ্রলোক করলেন, যে ওই ওরা বিষয়টা, তো সেটা নিয়ে তাকে অ্যারেস্ট করা হলো এবং তারপর সারা রাত তার ওইখানে একজন লোক তৌহিদি জনতা এসে অবস্থান নিল, থানার ভেতরে ঢুকলো, থানার বাইরে থাকলো এবং থানার ভেতরে যে ওই ভদ্রলোকের ছবি, তার বক্তব্য রেকর্ড করলো, সেটা আবার লাইভ করলো এবং সেই বক্তব্য সে যতটুকু বলেছে ওইখানেই তো বোঝা যাচ্ছে সে আসলে কোন চরিত্রের লোক, সেটা আমরা দেখলাম। ওই ভদ্রলোকের জামিন হলো এবং তারপর যে মেয়েটা ই করেছিল অভিযোগ উদ্ধ করতে বলা হলো, এটসেট্রা অনেক কিছু হলো। এই ঘটনার মধ্যে আপনি বলেন তো কোন জায়গাটা আইন বহির্ভূত নয়? থানার মধ্যে যে আপনি আসামিকে এভাবে রেকর্ডিং করতে পারেন, থানার ভেতরে যে আপনি ওদের কাছ থেকে বাদীর ঠিকানা সংগ্রহ করতে পারেন, থানার সামনে অবস্থান ধর্মঘট করতে পারেন না। কে করলো সেই লোকগুলিকে এই লোকগুলোর, হ্যাঁ এগুলো হলো। এখন এই যে লোকগুলো কারা কি, তারা বলছে আপনার তৌহিদি জনতা। তাহলে এই তৌহিদি জনতা যে কাজগুলি করলো, এই কাজগুলি কোন কাজটা আইনসম্মত বলেন? একটা কাজ আইনসম্মত না, তারা তো এই কাজগুলি করলো। তাদের কাউকে কি আইনের আওতায় আনা হয়েছে? হয়নি। কেন হয়নি? এই কারণে তাদের প্রতি আমার ধারণা এই সরকারের এক ধরনের প্রশ্রয় আছে। অথচ দেখেন এই ঘটনার ধারাবাহিকতা, গতকালকে যেটা ঘটলো, ওই যে আপনার মানে নারী নির্যাতনের প্রতিবাদে যে মিছিলটা ছিল বিভিন্ন ছাত্র সংগঠনের, এখান থেকে কিন্তু প্রায় 80 জনের নামে আজকে মামলা হয়েছে। বলছে তারা নাকি পুলিশের উপর হাত তুলেছে, পুলিশের গায়ে হাত তুলেছে, এই জন্য 80 জনের নামে মামলা হয়েছে কিন্তু আজকে। এখন এরা কারা যাদের নামে মামলা হয়েছে? এখানে কিন্তু একজন তৌহিদি জনতা নাই, এরা সবাই আমি দেখতেছি খুব ছোটখাটো পার্টির লোক। এরা বামপন্থী বিভিন্ন সংগঠনের, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্র মৈত্রী অথবা ছাত্র ইউনিয়ন, যে পার্টিগুলোকে আমরা জানিয়ে সবসময় প্রতিবাদী কিন্তু জঙ্গি না অথবা অ্যাটাকিং অ্যাগ্রেসিভ না, তাদের বিরুদ্ধে আপনার 80 জনের বিরুদ্ধে মামলা করতে হবে। এই 80 জন মিলে তাদের নাকি 3 জনকে মারছে, 3 জন পুলিশের দিকে মারছে, তারা বলতেছে পুলিশের পক্ষ থেকে। তো ঠিক আছে, যদি মেরে থাকে মামলা তো অবশ্যই হবে, কিন্তু আপনাদের থানার মধ্যে ঢুকে যে সমস্ত আকাম কুকাম করলো, তাদের একজনের বিরুদ্ধে আপনারা মামলা করলেন না ভাই? কেন করলেন না? মানে করতে চান না বলে করলেন না। এই দুটা ঘটনা একই ঘটনার প্রেক্ষিতে দুইটা প্রতিক্রিয়ার কথা আমি বললাম আপনাকে। এখন আপনি বলেন, মনে হচ্ছে না যে যোগ কিভাবে যারা অগ্রসর হচ্ছে,
তাদের বিরুদ্ধে বলা হচ্ছে তোমরা এগুলো করো না, যৌক্তিক ভাবে অগ্রসর হলে প্রতিবাদ করলে তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে। আর যারা অযৌক্তিক ভাবে অগ্রসর হচ্ছে তাদেরকে বলা হচ্ছে এগুলো করো, কোনো সমস্যা নাই, আমরা তোমাদের কিছু বলবো না। তো এটা কে বলতেছে, কে বলে দিচ্ছে? বলে উত্তর চিকিৎসা আদেশ আসছে। এখন এই দুটা ঘটনা দেখে একটা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? স্বাভাবিক, প্রথম আলোর সামনে যে আপদ খেলেন আপনি, হয়তো তো মামলা হয়েছে, হয়নি, আচ্ছা ওটা বাদ দেন, আপনি 32 নম্বরটা ভাঙলেন। এই ভাঙা নিয়ে কিন্তু আমি অন্য কিছু বলছি, ভাঙলেন তো আপনি, ঘোষণা দিয়ে ভাঙলেন যে আজকে বিকালে ভাঙা হবে। ফ্রান্স থেকে একজন বললো যে না আজকে তোমরা হাতুড়ি পাটা যার যা আছে নিয়ে যাও, সবাই নিয়ে যে বিল্ডিংটা ভাঙলেন। এই ঘটনাটা ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সরকার এটাকে কিভাবে নিচ্ছে আমরা জানতে পারলাম কখন? পরের দিন প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এই ঘটনাকে নিন্দা জানিয়ে দুপুরবেলায় একটা বিবৃতি দেওয়া হলো। সেই বিবৃতির পর রাত্র 1টার সময় আরেকটা বিবৃতি দেওয়া হলো। মানে একই ঘটনার প্রেক্ষিতে কোন সরকার প্রধান যে একই দিনে 24 ঘন্টার মধ্যেই দ্বিতীয়বার বিবৃতি দিতে পারে, আমি এটা জীবনে প্রথম দেখলাম। কেন দিলেন উনি হয়তো ভেবেছেন যে ওনার পশ্চিমা বন্ধুরা প্রথম বিবৃতিতে অতটা হয়তো সন্তুষ্ট নাও হতে পারে, অতএব উনি আবার বিবৃতি দিলেন। এবং এই দুইটা বিবৃতির ভাষাটা কি? এই ঘটনা যারা ঘটিয়েছে উনি এই ঘটনাকে সমর্থন করলেন না, তো যে ঘটনাকে উনি অসমর্থন করলেন সেই ঘটনা যারা ঘটালো তাদের কারো বিরুদ্ধে কোনো মামলা হয়েছে? প্রধান উপদেষ্টা যে ঘটনাকে সমর্থন করলেন না, অসমর্থন করলেন, নিন্দা করলেন, সেই ঘটনা যারা ঘটালো তাদের কারো বিরুদ্ধে কি সরকার মামলা করেছে? তাদের সবার ছবি ভিডিওতে আছে, কাউকে ধরা হয়েছে? হয়নি তো ভাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝবো? আমরা বুঝবো যে এই ঘটনার কথার ব্যাপারটা হলো ওনার একটা বক্তব্য যে আমার মতো আমি বলে যাব, তোমাদের মতো তোমরা পড়ে যাবে, তোমাদের কেউ কিছু বলবে না। তাই কি হলো না? তাই তো হলো। এখন এখানে এর প্রেক্ষিতে আপনি ভেবে নিন, ওনারা যা বলেন তা আসলে মিন করেন না, যা মিন করেন সেটা জনগণ বুঝতে পারে না, ওনারা ওনাদের লোকেরা বুঝেন। এভাবে চলছে দেশ। কাজে এটা নিয়ে নতুন করে বোঝার কিছু নাই। যে ওনারা এই যে আনিস আলমকে যে কথাটা বললেন যে নতুন যে ছাত্র যে পলিটিক্যাল পার্টিরা হয়েছে, এই পলিটিক্যাল পার্টির আচার আচরণ দেখে, কথাবার্তা দেখে মাঝে মাঝে কি মানুষের মনে হবে না তারা সরকার সমর্থিত একটা সংগঠন? মনে কি হচ্ছে না? হচ্ছে তো। এখন এটা কি আমাদের কানে কানে এসে কেউ বলে গেছে যে আসলে কিন্তু আমরা সরকারের লোক? কেউ বলে গেছে? এগুলো বলতে হয় না, মানুষ বুঝে যায়, মানুষ দেখে বুঝে, শুনে বুঝে, আচরণগত এগুলো দেখে চিন্তা করে বুঝে। মানুষের এত লোকের বুঝতে সমস্যা হয় না, মানুষ বুঝে যায়। তো সেটাই তো হচ্ছে, ওনারা যা করছেন, ওনাদের কারা কাছের লোক কারা পেয়ারের লোক এটা আমরা বুঝে যাই, এটাই আর কি। যে নতুন দল এখন যে মানে বিষয়গুলো বলছে, গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক, মানুষকে কতটা কমিউনিকেট করতে পারছে, মানুষের কাছে এই বিষয়গুলো কতটা স্পষ্ট হচ্ছে, ভোটারদের কাছে কতটা স্পষ্ট হচ্ছে? না, এটা আমার কাছে মনে হয় ওনারা সেটা স্পষ্ট করতে পারেন নাই। আমার সঙ্গে নতুন দলের দুজন নেতার সঙ্গে কথা হয়েছে, তাদেরকে আমি সবসময় কথাটা বলেছি যে আপনারা যে একটা নতুন জিনিস নিয়ে আসছেন, আপনারা 28 তারিখের মিটিং এ প্রথম আপনারা বললেন যে আপনারা সেকেন্ড রিপাবলিক করতে চান, আপনারা গণপরিষদ নির্বাচন করতে চান, সংবিধান পরিবর্তন করতে চান, এগুলো করতে চান। তো এই যে বিষয়গুলো গণপরিষদ নির্বাচন অথবা সেকেন্ড রিপাবলিক, এই শব্দগুলো দ্বারা আপনি যা কিছু বোঝাচ্ছেন, সেই বিষয়টা কি আমাদের আপনারা যারা অডিয়েন্স ছিল এখানে অথবা যারা আপনাকে সমর্থন করতে চায় তাদের কাছে কি পরিষ্কার? তো ওনারা বলছেন যে পরিষ্কার। আমি কিভাবে পরিষ্কার? অনেকেই তো অনেক কিছু, আমি তো বুঝি না। আমি তো বুঝি না যে গণপরিষদ নির্বাচনটা কি, কারণ আমি তো আমার জীবনে কখনো গণপরিষদ নির্বাচন দেখি নাই, এই ভূখণ্ডে দেখি নাই। তো আমাদের এখানে কোনো গণপরিষদ নির্বাচন কিন্তু কখনোই হয় নাই। তো যে জিনিস আমরা কখনোই দেখি নাই, এবং সেই জিনিসটা আপনি যখন বলতে চাইবেন তখন আপনাদের তো উচিত ছিল আগে এই বিষয়টা নিয়ে সারা দেশের মানুষকে বোঝানো যে গণপরিষদ নির্বাচন বলতে আপনি কি বোঝাচ্ছেন, সেকেন্ড রিপাবলিক। এই বিষয়গুলো আসলে কার ব্রেইন চাইল্ড বলে মনে হয় মাসুদ কামাল? ওনাদের কোনো একজন পীর আছেন আর কি, এই পীর সাহেবের মাথা থেকে আসছে। পীরের কোনো কথাই কিন্তু কখনো মুরিদরা প্রশ্ন করে, এটা নিয়ম নাই। আপনি কখনো কোনো পীরের মুরিদ
কিনা আমি জানি না, আমি দেখেছি অনেক মুরিদকেও চিনি, অনেক পীরকেও চিনি। পীর যা বলবে মুরিদের দায়িত্ব হলো বিনা বাক্যবে, বিনা তর্কে, বিনা প্রশ্নে সেটাকে গ্রহণ করা। আমার মনে হয় ওনারা তাই করেন। ওনাদের পীর আছে যেজন, সেই পীর সাহেবরা বলেছেন, ওনারা সেটা গ্রহণ করেছেন, ওনারা সেটা প্রচার করার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেকেন্ড রিপাবলিক জিনিসটা যেটা, এটা আমাদের দেশের জন্য মোটেই প্রযোজ্য নয়। ওনারা ওই একটা শব্দ হয়তো শুনেছেন, জেনেছেন। আমি মাঝে মাঝে কিছু কথাবার্তা বলি যেগুলি অনেকে আমাকে বিতর্কিত বলে, অনেকে আমাদের মানে সমালোচনা করি। আমি একটা কথা বলি, সবসময় রাখবেন, এটা আমার কথা না, এগুলো যে এক বই পড়া জ্ঞানী থেকে সবসময় দূরে থাকতে হয়, কারণ এরা খুব বিপজ্জনক হয়ে যায়। তো অনেকগুলো বই পড়তে হয়। এরা এক ধরনের ইতিহাস বলে, এরা ইতিহাসের একটা বই পড়ছে মাত্র। বাংলাদেশের ইতিহাসকে তারা একভাবে ব্যাখ্যা করে, ওটা একজন লেখছে, এক ধরনের লেখক আছে। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধের অনেকগুলি বয়ান আছে, অনেকগুলো দৃষ্টিভঙ্গি আছে। আওয়ামী লীগ একভাবে লিখছে। আওয়ামী লীগের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সেখানে জিয়াউর রহমান বলতে কোনো চরিত্রই নাই, এবং ওখানে এই 30 লাখ শহীদ বোধ হয় নাই। এক শেখ মুজিব বঙ্গবন্ধু, উনি একাই দেশ স্বাধীন করে ফেলেছেন। এটা হলো আওয়ামী লীগের বয়ান। আবার বিএনপির যে বয়ান আছে, সেই বয়ানটা হলো যে জিয়াউর রহমান যদি ওই দিন স্বাধীনতা ঘোষণা না করতো, তাহলে স্বাধীনতা হইতোই না। এটা হলো আরেকটা বয়ান। তো এটা হলো যে আবার জামাতের একটা বয়ান আছে, কিন্তু জামাতের বয়ান ইদানিং বেরোচ্ছে কিছু কিছু, নানা ধরনের বয়ান বেরোচ্ছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। 71 বলতে কিছু নাই, দেখবেন ওনারা বলে কিন্তু 47 থেকে শুরু করছে ঘটনা, 47-এর পরে সরাসরি 24 চলে আসছে, মাঝখানে 71-71 নাই। এটা হলো আরেকটা বয়ান। এটা কার বয়ান এখনো বুঝতে পারছি না, কিছুটা জামাত জামাত মনে হয়, ক্লিয়ার না। তো হাজার বামপন্থীদের কিছু বয়ান আছে, আবার বামপন্থীর মধ্যে মস্কোপন্থীদের একটা ইতিহাস আছে। এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু বই লিখছে, প্রত্যেকেই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে নানা ধরনের বই লিখছে। চীনপন্থীদের আরেক ধরনের বয়ান আছে, প্রত্যেকের বই আছে আলাদা আলাদা। এখন আপনি যদি যে কোনো একটা লাইনের বই পড়েন, আপনি বুঝবেন না। এখন সমস্যাটা হচ্ছে কি, ওরা একটা লাইনে বই পড়ছে, ওইটাই খালি বলি, এবং ওইটাই বোঝানোর চেষ্টা করে যে শেখ মুজিব কত খারাপ, বোঝানোর চেষ্টা করতেছে। আরে ভাই, এই খারাপ লোকটা তো আমাদের স্বাধীনতার মহানায়ক, এটাকে মানতে হবে। আপনি যদি ওইটাও বাতিল করে দিতে চান, শেখ মুজিবের নাম যত জায়গায় আছে সব ফেলাই দাও, তারা বলার চেষ্টা করে। এটা হলো কি আরেকটা খণ্ডিত দৃষ্টিভঙ্গি হবে। এভাবে হবে না, আপনি ভাগ করেন না। আমরা সবসময় বলি যে ভাগ করেন না ভাই, একত্রিত হন, একত্রিত করেন। আমরা সারা এই 15টা বছর দেখছি আওয়ামী লীগকে, দেশটাকে ভাগ করার চেষ্টা করছি, যে একদল হলো গিয়ে জামাতে ইসলাম, তারা কোনো পার্টি না, তাদেরকে পিটাইতে হবে এবং তাদেরকে বসতেই দেওয়া হবে না। আরেকটা হলো বিএনপি, ওটা কিন্তু সেদিকে তারা বলা শুরু করছিল, এটা হলো সন্ত্রাসী দল, একটা বলা শুরু করেছিল। জিয়াউর রহমানকে ওরা বলা শুরু করছিল এরা পাকিস্তানি নাকি চর ছিল। এইভাবে কি করেছে, তারা দেশটাকে ভাগ করে দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে বিএনপির এত সমর্থক ছিল, এই যে জামাতের এত সমর্থক ছিল, তাদের সবাইকে কি আপনি ফালাই দিবেন? সবাইকে নিয়ে বঙ্গোপসাগর ডুবাই দিবেন? এটা তো হয় না রে ভাই। তার মানে সবাইকে যে অ্যাকোমোডেট করার যে রাজনীতিটা, এটা তারা করে নাই। ওই রাজনীতি এটা না করার কারণে আমরা দুঃখিত হয়েছি আওয়ামী লীগের উপর। আওয়ামী লীগের পতন হয়েছে, আমরা আশা করেছি এরা বুঝি সবাইকে অ্যাকোমোডেট করবে, কিন্তু এরা যে করবে না, এটা তো আমরা বুঝে গেলাম যেদিন নাকি ব্রিগেডিয়ার সাখাওয়াতকে সরাই দিল। ব্রিগেডিয়ার সাখাওয়াতের অপরাধটা সে কি বলছিল? সে বলছিল আওয়ামী লীগকে রাজনীতি করতে হলে ভালো হইয়া রাজনীতি করতে হবে। অন্যটা কোথায়? এদের রাজনীতি করতে দেবো না, আওয়ামী লীগই থাকবে না। তাহলে আওয়ামী লীগের যারা আওয়ামী লীগকে ভোট দেয় নৌকা মার্কা, তাদের জন্য আপনি কি মার্কা দিবেন? জাহাজ মার্কা দিবেন? কি আপনাদের তাদের জন্য কি মার্কা? তাদেরকে আপনার এখানে ভোট দিতে হবে? তাদের সারা জীবন নৌকা মার্কা ভোট দিয়ে আসছে, ওগুলো আপনি কি করবেন রে ভাই? এত সহজ হয়ে গেল দুনিয়াটা। আপনি বলবেন, আপনি বলেন হওয়ার অন্য হয়ে গেল, ওটা তাকে আল্লাহ আল্লাহ দেওয়া সম্ভব, আর কাউ দেওয়া সম্ভব না। নিজেদেরকে ওই পর্যায়ে মনে করেন ওপরা, এভাবে তো হয় না রে ভাই। তো এখন কিন্তু আমরা দেখছি সে বিভক্তি রাজনীতি চলছে। আমরা বারবার বলি মানুষকে, ভাই এটা হয় না। দেশকে বিভক্ত জাতি পৃথিবীতে কখনোই অগ্রসর হইতে পারে না, কখনোই পারে না। এরা বিভক্তিটাকে আরো তীব্র করার চেষ্টা করতেছে, আরো শার্প করার চেষ্টা করতেছে। না, এরা বাদ, এদের বাদ দিয়ে আমরা কাজ করবো। এই যে কথাটা আলোচনা হলো, আনিস সাল্লাম কিন্তু স্পষ্ট ভাষায় বলছেন, আমি ওনাকে সমর্থন করি। ভাই, গণজাগরণ যেটা হয়েছিল আপনার শাহবাগের, সেখানে কে যায় নাই বলেন আপনি? কে যায় নাই? এত লোক কখনো দেখেছেন যে রাতে পর্যন্ত ওখানে বসেছিল? কখনো দেখেছেন? এটা কি 3-4 জন লোকের পক্ষে সম্ভব করা? হ্যাঁ, আমরা এটা বলি যে এরকম একটা সর্বব্যাপী আন্দোলনকে
সরকার তৎকালীন সরকারি দল ওটাকে নষ্ট করে দিছে, ওদের যে আবেগটা, ওদের যে অনুভূতিটা, সেটাকে তারা ধ্বংস করে দিছে। এই জন্য যদি দায়ী হয় শেখ হাসিনা দায়ী হবে, শেখ হাসিনার ওই লোকগুলি দায়ী হবে। কিন্তু ওইখানে যে হাজার হাজার নারী পুরুষ শিশু গেছে, এবং ওই শিশুটাকে ধরে নিয়ে ফাঁসি দিবেন? এখন গণজাগরণ মঞ্চের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে হয়েছে বলেন তো? এই এখনকার যে আপনার প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব, উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি তো এই সমস্ত ওই সময় যারা যুদ্ধ অপরাধী ছিল তাদের উকিল ছিলেন, উনি তো তাদের পক্ষের উকিল ছিলেন। সেই পক্ষের উকিল ওনার প্রত্যেকটা মামলা উনি হারছেন, যে কোনো কারণে হোক, হয়তো ওনাকে অনিয়ম করে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, আমি সব কিছু মানতে রাজি আছি। কিন্তু ওনার কিন্তু ব্যক্তিগত একটা ক্ষোভ রয়ে গেছে এই গণজাগরণের বিরুদ্ধে। যে কারণে আজকে শুনলাম উনি বলতেছেন যে গণজাগরণ এখানে যারা ছিল তাদের কয়েকজন নাকি সুনির্দিষ্টভাবে তার কাছে নাকি প্রমাণ আছে, যারা নাকি ওই শাপলা চত্বর হত্যার সঙ্গে দায়ী। বলে দিলেন এখন ওটা অথরিটি, উনি তো একটা চিফ প্রসিকিউটর, উনি বলে দিলেন হয়তো তাদের বিরুদ্ধে ফাঁসি দিবে, যে তোমরা যে ফাঁসিতে ঝুলাইছো আমরা ঝোলাবো। লাভটা কি হলো? আমি বলি যে আগের ঘটনা যেগুলো ছিল, যেরকম ভাবে মানে ওখানে গেলে পরে মৃত্যুদণ্ড যেগুলো হয়েছে, সেগুলো আন্তর্জাতিক মানে হয়েছে কিনা আমি জানি না, আমার মনে সন্দেহ আছে। কিন্তু এখন ওইটা হয়েছে বলে এখন তুমিও কি তাই করবা? তাই করার একটা প্রবণতা হয়েছে। আমি তো মনে করি তাজুল ইসলাম সাহেবকে চিফ প্রসিকিউটর বানানোই ঠিক হয় নাই, কারণ উনি তো রোবট না, উনি তো মানুষ। মানুষ হিসেবে তো ওরা একটা ব্যক্তিগত ভাবে কিন্তু এক জায়গায় একটা ক্ষোভ আছে, সেই জায়গায় উনি কিন্তু নিরপেক্ষ থাকতে পারবেন না। তো এটা তো ঠিক হয় নাই। তো করছে আমাদের এরা, কেন করছে আমি জানি না, এরা করে, এই সরকার এগুলো করে, এগুলো বলা যাবে না। আবার বললে কিন্তু ভয়ঙ্কর বিপদ, আমি যে বললে কিন্তু মোটামুটি বিপদ দায়ী কাঁদতেছি, কোনো সমস্যা নাই। কি করবো বলেন, বলতে তো হবে, এটা সত্য। ওনাকে চিফ প্রসিকিউটর বানানো ঠিক হয় নাই, ওনার প্রজ্ঞা, ওনার জ্ঞান, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি ঠিক হয় নাই, কারণ উনি মানুষ, ওনার মধ্যে মানবিক সীমাবদ্ধতা থাকতে বাধ্য, এবং সেই বাধ্যতার আমি কিছু কিছু নমুনা কিন্তু এখন দেখতে পাচ্ছি। আপনি গণজাগরণ মঞ্চ তো একটা বিশাল জিনিস, যে কথা আমি আরো উদাহরণ আমি গেলাম না, আমি খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলছেন যে 24-এর আন্দোলন, এই আন্দোলনে একই রকম এগুলো হাজার হাজার দেশের সমস্ত দেশে কে তখন এর বিরোধিতা করছে, এবং তখন যারা এটাকে বলছে, যে সমস্ত পত্রিকা বলেছে যে এটা নাকি ফ্যাসিবাদের পদধ্বনি তারা শুনতে পাচ্ছে, তারা ছিল মোটিভেটেড, তাদের মতলব ছিল এক মনে করি। কিন্তু ওই আন্দোলনের কোনো মতলব ছিল না। হ্যাঁ, ওই আন্দোলনকে যারা নাকি ডিরেল করেছে তাদের মতো মতলব থাকতে পারে, কিন্তু ওই আন্দোলনের যে স্বতঃস্ফূর্ততা সেটাকে যারা সন্দেহ করে তারা হলো সে মতলব বাঁধলো। এটা এইভাবে হয় না রে ভাই। তো এখন এগুলো হচ্ছে, এখন আবার উল্টা হচ্ছে, মাঝখান থেকে ফলটা কি হচ্ছে? নেট রেজাল্টটা হচ্ছে জাতিটাকে আপনি দ্বিধা বিভক্ত করতেছেন, জাতিটাকে ভাগ করেন না, দেশটাকে ভাগ করেন না। আবারও সবাইকে আমি অনুরোধ করি, বিভক্ত জাতি অগ্রসর হতে পারবে না, আপনার প্রতিহিংসায় চরিতার্থ হবে, কিন্তু জাতি অগ্রসর হবে না। ইন্ডিয়া টুডের সেই খবর আসলে কোনো অস্বস্তি চলছে কিনা আনিস আলমগীর এটা বিশ্বাস করছে না, ডাল গল্প, আপনার কাছেও কি তাই মনে হয়? দেখেন, একটা বিষয় হলো কি, যে যদি ওনারা বলে থাকেন ওনাদের সোর্স কি, ভাই আমরা তো যৎকিঞ্চিত সাংবাদিকতা করেছি না, আমরা তো একটা সোর্স তো খুঁজবো, সোর্সটা কি? এখানে ইন্ডিয়া টুডে সোর্স সাংবাদিকরা না, তাহলে আপনি ওনারা তো কোনো কিছু বলবেন তো, যে একজন সেনাবাহিনীর মধ্যে কেউ বলছে কিনা, ওনাদের সোর্সটাই, কোনো সোর্সটাই কিন্তু এই ধরনের সোর্স অনেক। আমি ওই দিন দেখলাম একটা আপনার এই যে কি নর্থ ইস্ট একটা নিউজ নাকি একটা দেখলাম অনলাইনে, সেখানে তারা বলতেছে যে ডক্টর ইউনূসের সঙ্গে নাকি ওই উপদেষ্টা পরিষদের মধ্যে নাকি একটা আপনার টানাপোড়েন চলছে, আদিলুর রহমান খান এবং ডক্টর ইউনূসের মধ্যে চলছে। সেটাও কি নিয়ে, যে রাজুকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে কি নিয়ে, এটা একদম শনিবার দিন রাতের বেলা তাকে নিয়োগ দিতে হয়েছে, যাকে দেওয়া হয়েছে, এগুলো নিতে হয়েছে। এখন একটা ঘটনা যখন অস্বাভাবিক ঘটনা ঘটে, সেটার প্রেক্ষিতে নানা ধরনের ইকুয়েশন কিন্তু আপনি করতে পারেন, কিন্তু সোর্সটা কি? এখন আমরা জানি, কিন্তু আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক বছর রিপোর্টিং করেছি না, ওই যে নির্ভরযোগ্য সূত্র, বিশ্বস্ত সূত্র, ওগুলিতে রিপোর্টারের ডান পকেটের বাম পকেটের সূত্র, এটা আমরা বুঝি, আমরা নিজেরাও সবাই এরকম করছি, তাই না? তো এখন একটা এক জায়গায় মনে করেন নাড়াচাড়া হচ্ছে, পানিতে একটু নড়ছে, চটকে আপনি বলে যেতে পারেন ওখানে একটা মাছ ছিল, মাছটা এই মাত্র ডুব দিল, বলতে পারেন। অথবা ওখানে কেউ ঢেলে ফেলেছে, ওই ঢিলের কারণে পানিটা নড়ছে, এটাও বলতে পারেন। আর যদি বড় সাংবাদিক হয়েছে বলবে ওখানে ভূমিকম্প হয়েছে এই জন্য পানি নড়তেছে।
ওটাও হইতে পারে, পানি তো নড়ছে এটা শিওর। পানি নড়ার কিন্তু 32টা কারণ থাকতে পারে। আপনি বলছিলেন যে মানে ভারতীয় সংবাদ মাধ্যমের কথা বলছিলাম, নানান রকম গুজব গুঞ্জন বা ইউটিউবাররা যেগুলো ছড়াচ্ছে, আইএসপিআর তার প্রতিবাদ করছে। আইএসপিআর কিন্তু জাতিসংঘের তদন্ত প্রতিবেদন এবং জাতিসংঘের ভলকার তুর্কের যে বক্তব্য তারও প্রতিবাদ করেছে। আইএসপিআর বলছে যে মানে জাতিসংঘ তদন্ত প্রতিবেদন এবং ভলকার তুর্কের যে বক্তব্য, শান্তিরক্ষী মিশনে দেশ মানে পাঠানোর দেশ হিসেবে বাংলাদেশ আর থাকবে না, এমন সতর্কতা দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে, এবং সেই সতর্কতা যেন জুলাই আগস্টের ঘটনায় না জড়ায় এরকম, এবং তার ফলশ্রুতিতেই পরিবর্তন দেখা গেছে। এর প্রতিবাদও করেছে সেনাবাহিনী। এটাকে কি বলবেন? এটা কি সেনাবাহিনী যথাযথ প্রতিবাদ করছে নাকি জাতিসংঘ যথাযথ প্রতিবেদন দিচ্ছে? দেখেন, আমি একটা কথা বলি, ভলকার তুর্ক যে কথাটা বলেছে এই কথাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়। এই কারণে যে উনি যেটা দায়িত্ব নিয়েই বলেছেন এবং বক্তব্যটা তো উনি দিয়েছেন, উনি বলেছেন। এখন উনি কার সঙ্গে কথাটা বলেছেন সেটা উনি বলেন নাই, কিন্তু আইএসপিআর যেটা বলতেছে, আইএসপিআর এর পক্ষে কি এটা ছাড়া আর কিছু বলা সম্ভব? ব্যাপারটা খেয়াল করেন, মন্ত্রীর পিআরও, বাংলাদেশের যে কোনো মন্ত্রীর পিআরও যখন কোনো একটা বিবৃতি দেয়, সেই বিবৃতিটাকে আপনি ধরে নেবেন ওটা মন্ত্রীর, ওটা দিতে হয় বলে দেয়, ওটা দিতে হয় বলে দেয়। অনেক সময় আমি এমনও দেখেছি যে মন্ত্রী একটা কথা বলেছে, সেই কথার বিপরীতে কথা বলেছে মন্ত্রীর পিআরওর বক্তব্য, বলছে না মন্ত্রী এটা বলেন নাই। আর মন্ত্রী যদি না বলে থাকে তো মন্ত্রী বলবে, তুমি বলো কেন, তুমি কে, তাই না? কারণ মন্ত্রী বিব্রতকর অবস্থা পড়ে গেছে, উনি বলতে যাচ্ছে, উনি এটা বলে ধরা খাইছে অথবা প্রশ্নের সম্মুখীন হয়েছে, অতএব ওনার হয়ে পিআরও বলছে না মন্ত্রী ওটা ঠিক বলে নাই। এরকম ঘটনা আমাদের দেশে ঘটছে। কাজে এখানে যেটা হলো, আইএসপিআর এর পক্ষে আর কি বিবৃতি দিবে আপনি বলেন? আইএসপিআর কি বলবে যে ভলকার তুর্ক বলেছিল? এটা আইএসপিআর পক্ষে বলা সম্ভব? বলবে না তো। আমাদের এখানে কি সে প্র্যাকটিসটা আছে? নাই তো। তো এখন ভলকার তুর্ক বলেছে, কিন্তু না বলে থাকতে পারতো। এখন এটা তারা বলছে বলে মানে এটা বলে না, প্রতিবাদ না করে থাকলে তো একজনের সমর্থন হয়ে গেল। এখন তারা বরং ভলকে যদি বিবেচনা দেয়, তারা এইটা তারা দিতে পারতো, প্রতিবাদ দিতে পারতো, ভলকার তুর্কের কাছে পাঠাতে পারতো যে আপনি যে বললেন আপনি এটা ঠিক বলেন নাই, আপনি এটা কাকে বলেছেন বলেন, কাকে বলতে পারতো। পাবলিক আমাদেরকে শুনে তো কোনো লাভ নাই। শুনেন, যত মানুষ দেশে শুনছে তারা কি আইএসপিআর এর কথা বিশ্বাস করছে নাকি ভলকার তুর্কের কথা বিশ্বাস করছে? আমরা কি দেখেছি, জুলাই বিপ্লবের সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, সেই ভূমিকাটা কি আমাদের পক্ষে ছিল না? ছিল তো। আমরা মনে করি সেনাবাহিনী যে কাজটা করেছে ওই কাজটা ওই সময় তারা না করলে হয়তো এই বিপ্লবটা সফলই হতো না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আমাদের বিপ্লবের সাফল্যের জন্য যা যা করার দরকার সেনাবাহিনী করেছে, এটা আমি মনে করি পার্সোনালি। এখন ভলকার তুর্ক তো এটার জন্যই চাপ দিয়েছেন। আপনি হিসাবটা দেখেন, পুলিশ শেখ হাসিনার কথা শুনেছে, কিন্তু চাপ দেওয়ার আগে ছিল, চাপ দেওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। ভলকার তুর্কের যে বক্তব্য, যে তার ফলশ্রুতিতেই পরিবর্তন এসেছে। আমি সেটাই বলছি, পুলিশ শেষ পর্যন্ত শেখ হাসিনার পক্ষে ছিল, যা যা বলছে সে তাই করছে। শেখ হাসিনা যা যা বলছে সবকিছু কি সেনাবাহিনী করছে? করেনি তো। কোনো তাকে পালাতে হতো না, আরো অন্তত 2-3 হাজার লোক মারা যেত। শেষ মুহূর্তে তো সেনাবাহিনী সেটা করে নাই, বরং সেনাবাহিনী জনগণের পক্ষে ছিল। এই যে জনগণের পক্ষে থাকাটা, এই কথাটা কি ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে মিলে যাচ্ছে কিনা বলেন আপনি? মিলে যাচ্ছে। হয়তো মিলে যাওয়ার কারণে ভলকার তুর্ক বানিয়ে বলতে পারে, আমি জানি না, আমি তো দুজনের মাঝখানে ছিলাম না, আমি বলতে পারবো না। কিন্তু ভলকার তুর্কের বক্তব্যের সঙ্গে আমরা মিলাই, তাহলে সেনাবাহিনীর আচরণটা মিলে। আইএসপিআর আচরণ যদি মিলাই, তাহলে মনে হয় না সেনাবাহিনী নিজের থেকেই সিদ্ধান্ত নিয়ে জনগণের পক্ষে গেছে। এটাও হতে পারে। আসলে কোনটা হয়েছে আমরা বলতে পারবো না। তবে ওই বিপ্লবের সময়, ওই আন্দোলনের সময় সেনাবাহিনী যে ভূমিকা ছিল, এই জন্য তাদেরকে আমি স্যালুট জানাই। তারা একটা ভালো ভূমিকা রেখেছিল। এটা হলো রিয়েলিটি। এক সুর হচ্ছে না কেন, এটা একটু শুনতে চাই। দূরত্ব হচ্ছে কিনা সেনাবাহিনীর সাথে সরকারের কোথাও, বা কোথাও কোথাও থেকে প্রেসক্রিপশন আসছে কিনা, সেই বিষয়ে আপনার একটু মূল্যায়ন শুনতে চাই। শোনেন, সেনাপ্রধান যে কথাটা বলেছেন, তিনি যে বিরক্ত হয়েছেন, এনাফ হয়েছে, আর না, আর চাই না, দিকে যাই, আমাকে বলতে পারেন, আমি একই কথাই বলবো। এদেশে যে কোনো মানুষকে বলেন, সেও একই কথাই বলবে। কারণ এটা তো এই দেশের মানুষের একটা কমন ফিলিংস, যে তারা 9 মাসে যা দেখার আশা করেছিল তা তো দেখতে পায়নি। বরং যে এখন কি হচ্ছে, এখন বিভক্তিটা চূড়ান্ত হচ্ছে, বিভক্তিটা প্রকট আকার ধারণ করেছে। মানুষকে ব্লেম করা হচ্ছে, ব্লেম গেম হচ্ছে,
মব কালচার আমরা দেখতে পাচ্ছি, এগুলো তো আমরা চাইনি, আসলে কেউ চায়নি এগুলো। এবং এখন প্রতিহিংসার মানে বিভিন্ন আচরণ হচ্ছে, প্রতিহিংসামূলক আচরণ হচ্ছে, এগুলো তো আমরা চাইনি। তো এখন এটা দেখে উনি যদি বলে থাকেন, উনি, আমি মনে করি যদি সাধারণ মানুষের কথাটা ওনার মুখ দিয়ে উচ্চারিত হয়েছে, সাধারণ মানুষ এরকম ফিল করে, এটা মানুষের ফিলিংস তো। এখন এটা নিয়ে ইয়ের সঙ্গে ইউনূস সাহেবের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, আমি এটাও মনে করি না এই কারণে ইউনূস সাহেব নিজে তো বলেছেন ওনার সঙ্গে কোনো দূরত্ব নাই, সেনাবাহিনীর সঙ্গে চমৎকার সম্পর্ক, উনি একাধিক সাক্ষাৎকার বলেছেন ঘটনার পরে। এখন আপনি যদি বিশ্বাস, চমৎকার সম্পর্ক বলছেন তিনি, আপনি বলেছেন, এখন আমি যদি এটা বিশ্বাস না করি, না এটা বিশ্বাস করা ঠিক হবে না। তিনি তো বলছেন সমস্যা, উনি বলেছেন ওটা ওনার অজ্ঞতা বলে আমি মনে করি। এখন যদি বলেন যে ওইখানে অজ্ঞতা দেখাইছে, অথবা এখানেও অজ্ঞতা দেখাইছে, হতে পারে, আমার কোনো আপত্তি নেই, হতে পারে। কিন্তু আমি তার ওইটুক আমি তো মিলানোর চেষ্টা করেছি। যদি ওনার সঙ্গে বিরোধ থাকতো সেনাবাহিনীর, ধরেন সেনাপ্রধানের সঙ্গে ওনার বিরোধ আছে, তাহলে তুমি সেনাপ্রধানকে চেঞ্জ করতে, উনি তো পারেনি, উনি তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তো করেন না কেন? কাজে আমার মনে কোনো দূরত্ব না, আমি যতক্ষণ পর্যন্ত কিছু না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমি বিরোধ কোনো দূরত্বকে স্বীকার করবো না, আমি এটা মানতে চাইবো না। কারণ আমি বলবো আমার দেশের সেনাপ্রধানের সঙ্গে আমার দেশের প্রধানমন্ত্রী অথবা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার একটা চরম বিরোধ চলতেছে, কিন্তু দুইজনই বহাল তবিয়তে আছে, এই ধরনের কথা আমার জন্য স্বস্তিজনক নয়। এটা আমি বলবো কেন? এটা আমি বলবো না, এটা আমি বিশ্বাসও করতে চাইবো না। আমি মনে করি যা বলেছেন ওটা পিপলস ভয়েস, উনি যেটা বলেছেন এবং যেটা বলেছেন, এটা বলার পর নিশ্চয়ই ওনাদের মধ্যে চিন্তা একটু চেঞ্জ আসতেও পারে। তবে একটা কথা আমি বলি, সেনাপ্রধান কিন্তু ওনার কথা থেকে খুব একটা সরেন নাই। যে কথাটা বলেছিলেন উনি আজকে থেকে কয়েক মাস আগে, যে 18 মাস সময় না, আমার কথা হলো 18 মাসে যদি এরা ইলেকশন দিতে না পারে, তারপর কি সেনাবাহিনী কি বলবে সেটা দেখার বিষয়। এবং আমি মনে করি 18 মাস মোর দেন এনাফ। আমি পার্সোনালি মনে করি একটা নির্বাচন দেওয়ার জন্য এতদিন সময় লাগার কোনো প্রয়োজন নাই। এই কারণে নাই, কারণ ওনারা যে সংস্কারটা করতে চাচ্ছেন, এই সংস্কারগুলি আসলে কোনো সংস্কারই না। আমি সংস্কার রিপোর্টগুলো দেখেছি, আহামরি কিছুই নাই। প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রস্তাব আছে কি দেশকে কয়েকটা বিভাগে ভাগ করবো, ভাই এটা পাগল না মাথা খারাপ? এই যে এই বিভাগ তো প্রদেশ করবে, এতগুলো প্রদেশ আপনি কেন করবেন? আমার কাছে এটা পাগলামি মনে হয়। কারণ এই মানে এই বয়স্ক লোকের ভিন্নতি প্রাপ্ত বয়স্ক মানুষ তাদের এই সমস্ত সাজেশন নিয়ে পাগল নাকি ভাই? দেশে তো ডুববে। তাহলে আপনি অতগুলি কি প্রাদেশিক সরকার হবে, অতগুলি গভর্নর করবে, কি কয়? তো এগুলো তো ভাই উদ্ভট সব প্ল্যান আছে, প্রস্তাব আছে। আলী রিয়াজ সাহেব একটা সংবিধান সংস্কার করছেন, ওখানে ধর্ম নিরপেক্ষ থাকবে না, আমার রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। এটা কিছু হলো? এটা কোনটা? এটা কেমন হলো ভাই? আপনার সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা বাদ দিচ্ছেন, কিন্তু রাষ্ট্র ধর্ম ইসলাম রাখতেছেন, আবার বলছেন যে এটাকে ধর্মীয় রাষ্ট্র না। তো এগুলি টিকবে না আলটিমেটলি। কাজে যে সংস্কার হবে, এগুলি সংস্কার খুবই আনারি লোক দিয়ে সংস্কারগুলি করানো হয়েছে। সংস্কার কথা যেগুলো হয়েছে নেহায়েত আনারি লোক, কিছু লোক বসে কয়েকদিন অবসর বিনোদন করছে। আমি মনে করি বিশাল বিশাল বই লিখছে, কোনো সন্দেহ নাই, 200-250 পৃষ্ঠার। কিন্তু এটা এই দেশের মানুষের জন্য প্রযোজ্য কিনা, প্রয়োগ করা যাবে কিনা, এটা ওনারা বুঝেন না। ওর দেশে থাকেই না। গণমাধ্যম সংস্কার কমিশন এক লোক আনছে, প্রধান আনছে, সে থাকে ইংল্যান্ডের ভাই। সেই ইংল্যান্ডের গণমাধ্যমের ফর্মুলা আমার এনে খাটাবে নাকি? ওনারা আনা হয়েছিল, আইনে উনি একবার আসছিলেন, এখানে প্রথম আলোতে জব দিছিলেন। কিছুদিন পরে প্রথম আলো বলছে ভাই আপনি যান, আপনার হাতে আপনি মানে মাপ চাইছি, আপনি যান।